আমরা গতকালকে যারা ওকে, সো আমরা গতকালকে সি প্লাস প্লাসের বেসিক কিছু আমরা সিনট্যাক্স আমরা নিয়ে আলোচনা করেছি, প্র্যাকটিস করছি, এবং আজকে আমাদের প্ল্যান হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এই জিনিসটা বোঝা। তো আচ্ছা, আমার সাউন্ড কি ঠিক আছে তাসিম? জি স্যার, সাউন্ড ঠিক আছে। আচ্ছা, তো আমরা শুরু করি তাহলে। তো আমাদের হচ্ছে ডে 2 তে আমাদের প্ল্যান হচ্ছে আহ, আজকে আমরা শিখবো মেইনলি ফাংশন, বেসিক অফ অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এবং ক্লাস অ্যান্ড অবজেক্ট, এই জিনিসগুলো নিয়ে আমরা প্র্যাকটিস করব এবং শিখব। তো প্রথমেই আমাদের যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে ফাংশন। তো ফাংশনটা আসলে কখন ইউজ হয়, কিভাবে ইউজ হয়, সেটা আমরা আহ, যখন রিয়েল কোনো অ্যাপ্লিকেশন আমরা ডেভেলপ করতে যাব বা কোনো একটা প্রবলেম সলভ করতে যাব, তখন আমরা এইটার অ্যাকচুয়ালি প্রয়োজনীয়তা আমরা ফিল করতে পারবো। সো এটা অ্যাকচুয়ালি একটা ব্লক, কোডের একটা ব্লক। আমরা স্পেসিফিক একটা টাস্ক করানোর জন্য, কমপ্লিট করার জন্য আমরা ফাংশন আসলে ইউজ করে থাকি। তো ফাংশনের অনেক সুযোগ সুবিধা আছে এবং আমরা সব ফাংশন কিভাবে আসলে লিখবো সেটা আমরা দেখব। তো ফাংশনের বেসিক্যালি কয়েকটা পার্ট থাকে। একটা ফাংশন আমরা যখন ডিক্লেয়ার করব, আমরা গত ক্লাসে দেখেছিলাম যে কিভাবে আমরা ভ্যারিয়েবল নিয়ে কাজ করতে পারি। তো সেই ভ্যারিয়েবলটা কিভাবে ডিক্লেয়ার করতে হয় সেটা আমরা দেখেছি। তো আমাদের একইভাবে ফাংশন ডিক্লেয়ার করার ক্ষেত্রে আমাদের ফাংশনের একটা নাম থাকবে, সেই ফাংশনের একটা টাইপ থাকবে, এবং সেই ফাংশনের ভিতরে কিছু প্যারামিটার থাকতে পারে, আবার নাও থাকতে পারে। তো বিষয়গুলা আমরা যদি আরো একটু ইজিলি চিন্তা করি ফাংশন নিয়ে। সো ফাংশনটা আমরা যেরকম এমনিতেই আমাদের ডে টু লাইফে আমরা একটা ওয়ার্ড ইউজ করি, এই ফাংশন, এই ওয়ার্ডটা আমরা ইউজ করি খুব। সেটা হচ্ছে যে এইটার ফাংশনালিটি ভালো, বা এটার ফাংশন হচ্ছে কোনো একটা স্পেসিফিক কাজ করা, টাস্ক কমপ্লিট করা। তো এরকম একটা ফাংশন হতে পারে, ধরেন আমি একটা ফাংশন এখানে রেডি করে রাখলাম, এইটা একটা ফাংশন। এই ফাংশন আমাদের মোবাইলের ভিতরে, ফোনের ভিতরেও আমাদের কিন্তু অনেক ধরনের ফাংশন থাকে। তো লেটস সে এই ফাংশনের কাজ হচ্ছে একটা ফাংশন, যে ফাংশনের কাজ হচ্ছে একটা মেসেজ প্রিন্ট করা, একটা মেসেজ আপনাকে প্রিন্ট করা। তো ধরেন আমরা হচ্ছে একটা অ্যাপ্লিকেশন বা আমরা একটা কোনো একটা প্রবলেম সলভ করব, সেই জায়গাটায় আমাদের আহ, একটা মেসেজ আসবে, যে হতে পারে মেসেজটা লেটস সে your transaction successful, the transaction is successful, the banking system এ, অথবা যে কোনো একটা আমাদের ডিসপ্লে আমাদের করতে হবে। সেই ক্ষেত্রে এইরকম একটা জাস্ট সিম্পল একটা মেসেজ দেওয়ার জন্য আমরা কি করতে পারি, আমরা যদি কোডের ইমপ্লিমেন্ট করতে চাই, আমরা ম্যানুয়ালি করতে গেলে আমরা জাস্ট সিম্পলি একটা আমাদের সিনট্যাক্স ইউজ করতে পারি, বা আমাদের একটা কিওয়ার্ড ইউজ করতে পারি, সেটা সি আউট, এবং আমরা একটা মেসেজ প্রিন্ট করতে পারি, ইওর ট্রানজাকশন ইজ সাকসেসফুল, এবং এটা আমি রান করলাম। তো আমাদের এই সিস্টেমটা ইউজ করার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাকে মাল্টিপল টাইম বারে বারে আমাকে সেম মেসেজটা প্রিন্ট করা লাগতে পারে। তো সেই ক্ষেত্রে আমাকে এইরকম একটা কোড বারে বারে লেখা প্রয়োজন পড়বে। তো আমরা চাচ্ছি যে এমন একটা ফাংশন রেডি করা, যে ফাংশনটা আমরা শুধুমাত্র সেই ফাংশন নেম ধরে আমরা কল করব, এবং সেই ফাংশনের ভিতরে আমরা যা কিছু সেট করে দেবো সেই কাজগুলা সে কমপ্লিট করবে। আচ্ছা, তো এখানে যেমন আমরা আরো একটা ছোট উদাহরণ দিতে পারি, যেরকম আফরান ইসলাম তরুণ, আফরান। তো আফরানকে আমি বললাম যে ঠিক আছে আফরান, আমি যখন আপনাকে ডাকবো, আমি আফরানের জন্য একটা টাস্ক আমি একটা সেট করে দিতে পারি, যে আফরানকে যখনই ডাকবো তখন আফরান বলবে এখনকার টেম্পারেচার কত, বা এখনকার সময় কত। তো আফরানের কাজ হচ্ছে টাইম। সো আফরানকে ডাকলে আফরান বলবে যে এখনকার টাইম কত। তো আফরান এখন টাইমের যে টাস্ক সেটা আফরানকে দেওয়া হলো। আর এইখানে আমাদের সাথে আছে রাজিবুল।
রাজিবুল ভাইকে আমি বললাম যে আমি যখনই আপনাকে ডাকবো তখনই আপনি আমাকে আজকের তারিখটা আপনি আমাকে জানিয়ে দিবেন। হ্যাঁ, তো এইভাবে আমি কিন্তু চাইলে আরো অনেকগুলো ফাংশন কিন্তু আমি সেট করতে পারি বা বানাতে পারি। এতে সুবিধা কি? সুবিধা হচ্ছে আমাকে নিজে থেকে বারে বারে করে এই টাইম অথবা ডেট আমাকে খুঁজে বের করতে হবে না, বরং আমি জাস্ট বলবো আফরান, এবং সাথে সাথে আফরান বলবে দ্য কারেন্ট টাইম ইজ 9:10 PM। আমি যখনই রাজিবুল বলে ডাকবো, রাজিবুল ভাই বলবে যে টুডে ইজ 18th April 2026। এবং যতবার আমি রাজিবুল বলে রাখবো ততবার কিন্তু এই একই আনসার গুলো দিতে থাকবে, তাতে করে আমার কোডটা সহজ হবে, ছোট হবে। তো আমরা ফাংশন কিভাবে লিখবো, আমরা একটা এক্সাম্পল দেই। আমরা ফাংশন লেখার ক্ষেত্রে আমি গতকালকে বলেছিলাম যে আমরা যেখানে কোডটা শুরু করি, এই এইটা কোথায়, আমাদের মেইন যে ফ্রেম সেটা হচ্ছে মেইন নামে একটা ফাংশন থাকে, সেই ফাংশনের ভিতরে আমরা যাবতীয় ইনস্ট্রাকশন দিয়ে থাকি, রাইট? সো এইটা হচ্ছে আমাদের মেইন ফাংশন, যেটা ম্যান্ডেটরি থাকতেই হবে কোডের ভিতরে। এর বাইরে আমরা সিমিলার টাইপের আরো অনেক ধরনের ফাংশন আমরা নিজেরা ক্রিয়েট করতে পারি। তো আমরা ইউজার বা আমরা যারা কোডার, আমরা নিজেদের মতো করে ফাংশন আমরা ক্রিয়েট করতে পারি বলে এটাকে আমরা বলতে পারি ইউজার ডিফাইন ফাংশন। তো ফাংশন আমরা বেসিক্যালি জানি দুই রকমের। একটা হচ্ছে বিল্ট ইন ফাংশন, যেটা কোডের নিজস্ব বা ল্যাঙ্গুয়েজের নিজস্ব কিছু ফাংশন বানানো থাকে, সেটা হচ্ছে বিল্ট ইন। আর একটা হচ্ছে ইউজার ডিফাইন, যেটা আমরা নিজেদের মতো করে কাস্টমাইজ করে বানাতে পারি। এটা ফাংশন বানাতে হলে আমার লাগবে ফাংশনের নাম। তো আমি এখানে ফাংশনের নাম দিচ্ছি লেটস সে আফরান। ওকে, আফরান। এবং আফরান কি করবে? আফরানের কাজ হবে টাইম, প্রোভাইড কারেন্ট টাইম। ওকে, তো এটা তো আমরা একটা স্পেসিফিক ওয়েতে আমাদের কোডিং স্ট্রাকচারে লিখতে হবে। তো সেই লেখার ক্ষেত্রে আমরা এটাকে সুন্দর করে লিখবো। আমরা সিম্পলি সামনে একটা দিতে পারি ইন্টিজার, মানে এই ফাংশনটার টাইপ হবে ইন্টিজার। এবং এই টাইপটা কিভাবে কাজ করে সেটা আমি একটু পরে বলবো। আপনারা আপাতত ফাংশনটা ডিক্লেয়ার করার ক্ষেত্রে এটা মাথায় রাখবেন যে অবশ্যই প্রথমে একটা টাইপ দিতে হবে, এবং সেই টাইপটা বিভিন্ন রকমের হতে পারে। ইন্টিজার হতে পারে, অথবা ভয়েড হতে পারে, অথবা ক্যারেক্টার হতে পারে, যে কোনো টাইপের, অথবা ডাবল হতে পারে, বিভিন্ন টাইপের ফাংশন হতে পারে। তো আমরা আপাতত একটা ফাংশন, ইন্টিজার টাইপের ফাংশন, এবং ফাংশনের নাম আমি দিচ্ছি আফরান। এবং ফাংশন ডিক্লেয়ার করার ক্ষেত্রে একটা জিনিস সবসময় মনে রাখবেন যে ফাংশন নেমের পরে অলওয়েজ একটা ফার্স্ট ব্র্যাকেট থাকবে, অলওয়েজ ফার্স্ট প্যারেন্থেসিস থাকবে। তো আমি এখানে যেমনটা মেইন, এটা কেমন কিভাবে ফাংশন আমরা চিনতে পারবো, এই মেইনের পরে কিন্তু একটা প্যারেন্থেসিস আছে, ফার্স্ট ব্র্যাকেট আছে। তো আমি ফাংশন নেম আফরান, এবং এরপরে আমার সেই রিকোয়ার্ড ফার্স্ট ব্র্যাকেট আমি দিলাম, এবং এরপরে আমার এর বডিটাকে সেট করতে হবে। তো আমরা ফাংশনের এইটুকু হচ্ছে আমাদের হেড হিসেবে চিন্তা করতে পারি, এবং এই ফাংশনে যত রকমের ইনস্ট্রাকশন থাকবে সেটা আমরা এই বডি বা সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আমরা ডিফাইন করে দিব। তো আফরানের কাজ হচ্ছে এখনকার টাইম বলা, রাইট? তো আমি এখানে বলতে পারি সি আউট কারেন্ট টাইম ইজ 9:13 PM। ওকে, সো আমার কিন্তু ফাংশন রেডি। তো আমরা এই ফাংশনটা কিভাবে ব্যবহার করব, এবং এটা ব্যবহার করার ক্ষেত্রে আমাদের শুধুমাত্র কি করতে হবে, মেইন ফাংশনে গিয়ে আমার যখন প্রয়োজন তখন আমি শুধুমাত্র এই ফাংশনটার নাম আমি এই জায়গাটা ইউজ করব, আফরান। সেম টু সেম, যে ফাংশন ডিক্লেয়ার করছে যেভাবে, সেভাবে আমাকে এখানে লিখতে হবে। এবং ফাংশন যেটা ফাংশন হবে, সেই ফাংশন কল করার ক্ষেত্রে অবশ্যই ফাংশন নেমের পাশে ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে, যেটা বোঝাবে, কম্পাইলার বুঝতে পারবে ওকে আফরান একটা ফাংশন, যে ফাংশনকে ব্যবহার করতে বলতেছে, অথবা এই ফাংশনটাকে কল করতেছে। সো আমরা যখন একটা ফাংশন ডিক্লেয়ার করি এবং সেটা যখন আমরা মেইন ফাংশনের ভিতরে সেইটা কল করব বা আমরা ইউজ করব, এই ইউজ করাটাকে আমরা বলি ফাংশন কল। তো ফাংশন কল করা। এখন আমি যদি এটা রান করি তাহলে কি হওয়া উচিত?
ওয়েট, আমাদের একটুখানি এখানে 10 নম্বর লাইনে আফরান, ওকে, আউট নন ভয়েড, ওকে। আচ্ছা, হ্যাঁ, তো আমি এখানে ফাংশন টাইপ ইন্টিজার প্রথমে দিয়েছিলাম, এবং ইন্টিজার টাইপের ফাংশন ডিক্লেয়ার করলে অবশ্যই ফাংশনের শেষে সামথিং রিটার্ন করতে হবে, ওকে। না হলে ইরর দিবে। কেন দিবে সেটা আমি একটু পরে বলি। তো আমি যখন ইন্টিজার দিচ্ছি তখন আমাকে রিটার্ন ইউজ করতে হবে, কেন দিতে হবে সেটা আমি একটু পরে বলবো। সো আপাতত আমি এই রিটার্নটাকে কেটে দিলাম এবং সামনে আমি ভয়েড দিলাম, ওকে। তো ভয়েড আমরা যদি ইউজ করি তাহলে আমাদের রিটার্ন লিখতে হবে না। তাহলে আমি যদি আফরান এখানে একবার কল না করে আরো বারে বারে আমি ইউজ করি, লেটস সে আমি আফরান 2 বার লিখি, তাহলে কি হবে এখানে? এর আউটপুট কি আসতে পারে? আমি একটা ইন লাইন ইউজ করি, তাতে করে নিজে নিজে আউটপুট গুলো আসে। তো এইখানে কম্পাইলার কি করবে? ও রান হওয়ার পরে আমরা জানি যে কম্পাইলার এক্সিকিউশন শুরু করে মেইন ফাংশনের ভিতর থেকে। সো ও যখন এই আফরান নামের এই ফাংশনটা দেখবে তখন ও খুঁজে দেখবে যে কোথায় এই ফাংশনটা লেখা আছে। তো ও কি করবে? খুঁজে খুঁজে দেখবে যে আমার এই জায়গাটা একটা আফরান নামে একটা ফাংশন লেখা আছে। সো এ কি করবে? এবার ফাংশনের ভিতরে যাবতীয় কাজ সে এক্সিকিউট করবে, বা স্টেটমেন্ট গুলো যেগুলো দেওয়া আছে সেগুলো এক্সিকিউট করবে। তো এই জন্য প্রথম লাইনের জন্য আমাকে কিন্তু এই ফাংশনের ভিতরে যে মেসেজটা দেওয়া ছিল সেটা কিন্তু মেসেজ করে দিয়ে দিছে, সেন্ড করে আমাদের এখানে প্রিন্ট হয়ে গেছে অলরেডি। এবং সেকেন্ড ফাংশন যখন আমরা কল করতেছি একইভাবে আমাকে আবার সিমিলার একটা রেজাল্ট দিচ্ছে। এবং থার্ড টাইম যখন আমি ফাংশনটা কল করলাম তখন কিন্তু এই ফাংশনের ভিতরে আমরা যা সেট করে দিয়েছি সেটা কিন্তু এক্সিকিউশন হয়ে গেছে। তো এটা হচ্ছে ফাংশন কল করা বা ফাংশন ডিক্লেয়ার করা। তো আমি একইভাবে চাইলে কিন্তু আরো ফাংশন ক্রিয়েট করতে পারি। যেমন আমরা বলছিলাম যে একটা যদি ফাংশন বানাই রাজিবুল, তো এই ফাংশনের কাজটা কি? এই ফাংশনের কাজ হচ্ছে আমরা সিম্পলি ডেটটা এখানে প্রিন্ট হবে। তো আমরা বলতে পারি টুডে ইজ 14th or 18th এপ্রিল, এপ্রিল 2016। তো আমি চাই একইভাবে এই রাজিবুল এই ফাংশনটাকেও কল করতে পারি, রাজিবুল। তাহলে আমার এটার আউটপুট কি আসতে পারে? আপনারা কমেন্ট করে বা টেক্সট দিতে পারেন, আর আমরা অলরেডি এই পাশে দেখতে পারি যে আসলে আউটপুটটা কি আসে। তো অবশ্যই প্রথমে ফাংশন আফরান কল করার জন্য আচ্ছা, এইখানে এইখানে একটা সেমিকোলন মিস হয়ে গেছে। আচ্ছা, ডেট আসবে, রাইট। শুধু ডেট আসবে? শুধু ডেট আসবে নাকি আরো সাথে কিছু আসবে? এখানে প্রথমে আসবে হচ্ছে টাইম, কারণ আমি আফরান এই ফাংশনটাকে কল করেছি। তো এই ফাংশনের জন্য আমার টাইম দেখাচ্ছে, এবং সেকেন্ড যে ফাংশন রাজিবুল এটাকে কল করার কারণে আমাকে কিন্তু এই ফাংশনের ভিতরে যে সি আউট যে ডেটা দেওয়া আছে সেটা কিন্তু আমাদের এখানে মেসেজ দিচ্ছে, প্রিন্ট করে দিচ্ছে। সো এটা হচ্ছে ফাংশন। আশা করি এইটুকু আপনারা বুঝতে পারছেন। এখন এই ফাংশনের আরো কিছু জিনিস আমাদের একটু জানতে হবে। সেটা হচ্ছে ফাংশনের রিটার্ন টাইপ এবং প্যারামিটার। সো আমরা এখানে আমরা দেখেছিলাম যে এখানে রিটার্ন টাইপ বিভিন্ন রকমের হতে পারে। তো বিভিন্ন রকম আমরা কখন কিভাবে ইউজ করব, ইন্টিজার কখন ইউজ করব সেটা আমরা দেখব। আমরা দেখব প্যারামিটার কিভাবে ইউজ করা যায়, প্যারামিটার আসলে কি, এবং আমাদের এখানে আমরা একটা প্র্যাকটিক্যালি আমরা প্র্যাকটিস করতে পারি। তো লেটস সে আমরা একটা ফাংশন বানাবো যে ফাংশনের হ্যাঁ, রাইট। তো আমরা এখন একটা ফাংশন বানাবো যে ফাংশনের কাজ আমরা শুধুমাত্র আমরা দুইটা ভ্যারিয়েবল ইউজ করব। সেই ভ্যারিয়েবলের ভিতরে আমরা আচ্ছা, আমরা গতকালকে আমরা ভ্যারিয়েবল কিভাবে ডিক্লেয়ার করতে হয় সেটা আমরা দেখছি। সো আমরা আজকে দুইটা ভ্যারিয়েবল কিভাবে যোগ করতে হয় সেটা আমরা দেখব, এবং সেটা কিভাবে ফাংশন আমরা ইউজ করে আমরা একটা ক্যালকুলেটর একটা ফাংশন ক্রিয়েট করতে পারবো। সেটা হচ্ছে দুইটা ভ্যারিয়েবল যোগ করার জন্য একটা ফাংশন। তো প্রথমে আমরা কি করব? দুইটা ভ্যারিয়েবল নিব, একটা নাম দিলাম এক্স,
এটার ভ্যালু দিলাম হচ্ছে 5, আর এটা নিব হচ্ছে y, এটার ভ্যালু হচ্ছে 6। তো আমরা যদি এই x এবং y এই দুটাকে আমি সিম্পলি যোগ করতে চাই, তাহলে আমরা কি করব? জাস্ট আমরা এভাবে বলতে পারি cout x প্লাস y। আমি এই ফাংশনগুলো কেটে দিলাম। আমি এবার রান করলে কি হবে? আমাকে সিম্পলি x এবং y এর যোগফল দিবে। তো আমরা যখন একটা ক্যালকুলেটর আমরা ইউজ করি, তখন কিন্তু আমরা যখন ক্যালকুলেটরটা অন করি, তখন ইউজার নিজে থেকে একটা ইনপুট দেয়। কিন্তু এখানে কিন্তু আমাদের ইনপুট দেওয়ার কোনো অপশন নাই। আমরা রান করার সাথে সাথেই একটা রেজাল্ট দিচ্ছে। অর্থাৎ আমরা এখানে ভ্যালুগুলা একদম প্রিডিফাইন আমরা করে দিয়ে দিচ্ছি যে x এর ভ্যালু 5, x এর আর y এর ভ্যালু 6। তো এখানে আজকে আমরা আরো একটা কিওয়ার্ড শিখবো, সেটা হচ্ছে কিভাবে আমরা একটা ইউজারের কাছ থেকে আমরা ভ্যালু রিসিভ করব। আমরা কিভাবে একটা মেসেজ প্রিন্ট করতে হয় সেটা আমরা দেখেছি, সেটা জন্য আমাদের কিওয়ার্ড ইউজ করতে হয় cout। এবং আমরা যখন cout অর্থ হচ্ছে কম্পাইলারকে বলা যে সামথিং উইল বি আউট ফ্রম দ্য মেশিন, অর্থাৎ মেশিন একটা আউটপুট দিবে। তো আমরা এখন মেশিনে কিছু ইনপুট দিব। তো আমরা যখন ইনপুট দিতে যাব তখন আমাদের লিখতে হবে সি ইন। ওকে, অর্থাৎ আমরা এবার ইনপুট দিব। সো ইনপুট দেওয়ার ক্ষেত্রে আমাদের একটা সাইন ইউজ করতে হবে, সেটা হচ্ছে গ্রেটার দেন। আমরা যখন আউটপুট দিচ্ছিলাম তখন আমাদের সাইন ছিল হচ্ছে লেস দেন, ডাবল লেস দেন। আর আমরা যখন ইনপুট দিব, অর্থাৎ সামথিং উইল ইন্টার ইনটু দ্য সিস্টেম, দ্যাটস ওয়াই আমরা এইটা আমরা তীর চিহ্ন দিব, যেটা আসলে মিন করে যে আমরা একটা ভ্যালু ইনসার্ট করতেছি। ওকে, সো এটা আমাদের মনে রাখতে হবে, আমরা যেন এটা মিসম্যাচ না করি। তো এবার এই সি ইন অর্থ বোঝাচ্ছে যে আমি সামথিং ইনপুট নিব ইউজারের কাছ থেকে। এখন ইউজার যখন একটা ভ্যালু দিবে, একটা সামথিং ইন্টার করবে, তো একটা ভ্যালু দিবে, সেটা আমাদের কোনো একটা ভ্যারিয়েবলে সেট রাখতে হবে, বা ভ্যারিয়েবলে সেটাকে হ্যাঁ সেট করতে হবে। তো আমরা কোন ভ্যারিয়েবলে রাখবো সেটা আমাদের বলে দিতে হবে। তো আমি দিলাম হচ্ছে এক্স। ওকে, ওকে ওকে থাকুক। সো আমি এবার হচ্ছে রান যদি করি, তাহলে কিন্তু প্রথমে এখানে কোনো আউটপুট দেখাচ্ছে না, রাইট? এখানে একটা হচ্ছে কার্সর দেখা যাচ্ছে। এবং অ্যাকচুয়ালি এখন কি হচ্ছে যে কম্পাইলার কিন্তু অলরেডি মেমোরির ভিতরে এক্স নামে একটা ভ্যারিয়েবল সেট করছে এবং মানে ডিক্লেয়ার করছে, এবং সেই ভ্যারিয়েবলের ভিতরে ভ্যালু কি সেট করছে 5। এবং সেকেন্ড লাইনে এসে সেই কম্পাইলার কি করলো, আর একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করলো ওয়াই নামে, এবং এর ভিতরে ভ্যারিয়েবল সেট করলো 6। এইটা কাজ করার পরেই সেই কম্পাইলার ওয়েট করতেছে ইউজারের কাছ থেকে একটা ভ্যালু নেওয়ার জন্য, এবং সেই ভ্যালু না নেওয়া পর্যন্ত, অর্থাৎ এই লাইনের কাজ শেষ না হওয়া পর্যন্ত সে কিন্তু এই সি আউট এই লাইনে আসবে না। সো আমাদের কম্পাইলার ওয়েট করতেছে যে ইউজার কখন একটা ইনপুট দিবে। সো আমি ইনপুট দিচ্ছি 10। ওকে, এবার আমি ইন্টার দিব। ওকে, যে ইন্টার দেওয়ার সাথে সাথে আমার রেজাল্ট দিচ্ছে কি 16। অর্থাৎ আমার এক্স এর ভ্যালু প্রথমে ছিল 5, কিন্তু যখন আমি আবার এক্স এর ভিতরে নতুন করে 10 ইনসার্ট করলাম ইউজার, তখন কিন্তু এক্স এর ভ্যালুটা আপডেট হয়ে গেছে। আগে ছিল 5, এখন হলো কি 10। সো আমাকে আউটপুট দিচ্ছে 16। তো আমরা কিন্তু চাইলে এইটা প্রথমেই ভ্যালুটা সেট না করে শুধুমাত্র ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে পারি, এবং আমরা এখানে সুন্দর করে একটা মেসেজ লিখতে পারি, যাতে করে ইউজার বুঝতে পারে। আমরা বলে দিতে পারি ইন্টার ইয়োর ফার্স্ট নাম্বার, এবং আমরা অবশ্যই লাইন ব্রেক ইউজ করব, নিউ লাইন, ইন লাইন। ওকে, সো এবার রান করলে আমাকে একটা মেসেজ দিবে, বলবে যে প্রথমে তো ভ্যারিয়েবল ডিক্লেয়ার করবে, ক্রিয়েট করবে, এবং দেন আমাকে বলতেছে যে তুমি তোমার ফার্স্ট নাম্বারটা দাও। তো আমি একটা নাম্বার দিলাম 50। তো আমাকে রেজাল্ট দিচ্ছে 50, অর্থাৎ ওয়াই এর ভ্যালু ইনিশিয়ালি সে 0 ধরে নিয়েছে। হ্যাঁ, তো আমাদের তো ওয়াই এর ভ্যালুটা সেট করতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা আর একটা মেসেজ দিতে পারি, সেটা হচ্ছে ইন্টার সেকেন্ড, ইন্টার ইয়োর সেকেন্ড নাম্বার, নিউ লাইন। এবার আমি কি করব, আর আবার ভ্যারিয়েবল সরি আবার আমরা ভ্যালু নিব, এবং সেই ভ্যালুটা আমরা স্টোর করব ওয়াই এর ভিতরে। তো এবার আমরা রান করলে আমাদের আশা করি দুইটা নাম্বারের যোগফলের একটা সুন্দর একটা আমরা ফাংশনালিটিস পাবো এখানে।
তো প্রথমে বলতেছে আমাদের ফার্স্ট নাম্বারটা এন্টার করার জন্য আমি ফার্স্ট নাম্বার দিলাম হচ্ছে 15। এবার বলতেছে যে ইন্টার সেকেন্ড নাম্বার দিলাম হচ্ছে 6 অর দিতে পারি হচ্ছে 12। নাও আমরা যখন ইন্টার দিচ্ছি তখন এই 15 এবং 12 মানে এই 15 চলে যাচ্ছে এক্স এর ভিতরে আমরা যখন ইনপুট দিচ্ছি এবং 12 চলে যাচ্ছে ওয়াই এর ভিতরে, এবং যখন আমরা এক্স প্লাস ওয়াই করতেছি তখন এক্স এর ভ্যালু এবং ওয়াই এর ভ্যালু দুইটা সাম হয়ে আউটপুট দিচ্ছে কত 27। সো আমরা যখন এরকম আরো অনেকগুলা ফাংশনালিটিস অ্যাড করতে যাব, আমরা ডিভিশন করতে চাই, আমরা সাবস্ট্রাক্ট করতে চাই, তখন আমাদের কি হবে এই মেইন ফাংশনের ভিতরে এক গাদা কোড লিখতে হবে, অনেকগুলা কোড লিখতে হবে। তো আমরা চাইলে এটাকে মডিউলার করতে পারি বা ছোট ছোট ব্লকে আমরা ভাগ করতে পারি। আমি যদি এখন সুন্দর করে জাস্ট সিম্পলি একটা ফাংশনের নাম লিখে দেই, লেটস সে আমরা লিখবো ভয়েড সাম। তো এই সাম এই একটা ফাংশন যার কাজ হবে এরকম ভাবে দুইটা সংখ্যার যোগফল দিবে আর কি আমাদের। তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা এই পুরাটা যদি সিম্পলি কাট করে সামের ভিতরে দিয়ে দেই এবং আমরা মেইন ফাংশন থেকে শুধুমাত্র সাম এই ফাংশনটাকে কল করি, তাহলে কিন্তু সিমিলার আমরা ফাংশনালিটিস পাবো, রাইট? ওকে। তো এখানে একটা প্রবলেম, ধরেন আমি দুইটা নাম্বার নিলাম, সেটা হচ্ছে এক্স এবং ওয়াই এর দুইটা ভ্যালু নিলাম। এখন আমি চাইলে সেটা যোগও করতে পারি অথবা আমি চাইলে সেটাকে বিয়োগ করতে পারি বা গুণ করতে পারি। তো সেই ক্ষেত্রে আমরা যখন বারে বারে এই ফাংশনগুলো ডিফাইন করব এবং আমরা যদি ভ্যারিয়েবলগুলো এই ফাংশনের মধ্যে রাখি, তাহলে আমাদের কিন্তু অনেকবার ভ্যারিয়েবল বানাতে হবে এবং অনেকগুলো ভ্যারিয়েবল আমাদের ক্রিয়েট করতে হবে, যেটা আমাদের মেমোরি লস হবে বা মেমোরিতে আমাদের জায়গাগুলো বেশি লাগবে। তো আমি কিন্তু চাইলে ভ্যারিয়েবলগুলা মেইন ফাংশনে রাখতে পারি। ওকে, এখন মেইন ফাংশনে আমি এই দুইটা ভ্যালু আমি ইনপুট নিচ্ছি মেইন ফাংশন থেকে। ওকে, সো আমার সাম এই ফাংশনটা শুধুমাত্র দুইটা ভ্যারিয়েবলের ভ্যালু যোগ করবে এবং সেটা আমাদের প্রিন্ট করে দেখাবে। এখন এইখানে একটা প্রবলেম, যে আমি তো মেইন ফাংশনের ভিতরে ভ্যারিয়েবল ক্রিয়েট করছি, আমি যদি এবার এই ফাংশনের ভিতর থেকে এক্স এবং ওয়াই যোগ করতে চেষ্টা করি তখন একটা প্রবলেম হবে। সেটা হচ্ছে, আচ্ছা আমি সহজ করার জন্য আপাতত বাই ডিফল্ট এক্স এর একটা ভ্যালু দিয়ে রাখি, সেটা হচ্ছে 4, ওয়াই এর একটা ভ্যালু দিয়ে রাখি 6। আচ্ছা, তাহলে আমরা কি করলাম, এক্স ভ্যালু সেট করলাম, ওয়াই ভ্যালু সেট করলাম, এবার আমরা ফাংশন কল করতেছি, সেই জায়গাটায় কি হবে, এবার রান করলে কি হতে পারে, ইরো দেখাচ্ছে, রাইট? অর্থাৎ আপনি মেইন ফাংশনের ভিতরে কোনো ভ্যারিয়েবল যদি ডিক্লেয়ার করেন, সেটা আপনি অন্য ফাংশন থেকে খুঁজে পাবেন না। আপনাকে মেইন ফাংশনের ভিতরে ভ্যারিয়েবল ক্রিয়েট করলে সেটা শুধুমাত্র মেইন ফাংশনের ভিতরে আপনি ইউজ করতে পারবেন, কিন্তু আপনি অন্য ফাংশন থেকে যদি এই ভ্যারিয়েবল গুলো আপনি ইউজ করতে চান বা কল করতে চান, সেই ক্ষেত্রে সেটা ইরর দিবে, খুঁজে পাবে না। তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, এক্স এবং ওয়াই এই দুইটা ভ্যালু আমরা এই দুইটা ফাংশনে পাঠাতে পারি। তো ধরে নেন আমাদের কাছে এই একটা ফাংশন বা একটা ফাংশন বা কারখানা, যেখানে আমরা কি করব, ওকে স্ক্রিন দেখা যাচ্ছে না, আচ্ছা আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? স্ক্রিন দেখা যাচ্ছে এখন? হ্যাঁ, যাইতেছে তো। ওকে ওকে। সো এখন আমরা এইখানে আমরা কি করব, যে দুইটা ভ্যালু আমরা এখানে পাঠিয়ে দিব, 5 এবং 6 অথবা যে কোনো দুইটা ভ্যালু আমরা এখানে পাস করে দিব, সেইটা এই জায়গাটায় রিসিভ হবে, একটা জায়গায় রিসিভ হবে। ওকে, এই ফাংশনের ভিতরে এসে দেন এই দুইটা যোগ করবে। তার মানে আমাদের এই ফাংশনের ভিতরে কোন একটা ভ্যালু রিসিভ করার একটা জায়গা লাগবে বা রিসিভ করার একটা ওয়ে থাকতে হবে। তো সেটাই হচ্ছে প্যারামিটার, সেটা হচ্ছে আমরা যেটা একটু আগে কথা বললাম, যে ফাংশনের ভিতরে আমরা চাইলে কিন্তু হেডের ভিতরে এরকম প্যারামিটার সেট করতে পারি। তো এটা আমরা কিভাবে করব, আমরা এই যে ফাংশন যখন আমরা ডিক্লেয়ার করতেছি
তখন আমরা ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে অর্থাৎ হেডের ভিতরে আমরা কিছু এখানে কন্টেনার রাখবো, যে ওকে আমি বাহির থেকে দুইটা, লেটস আমি যে কোনটা ভ্যালু দিতে পারি, সেটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি। এবার আমার যে ফাংশনটা আমি রেডি করলাম, সেই ফাংশনের ভিতরে কি আছে, প্যারামিটার। এটাকে আমরা বলতেছি ফাংশন উইথ প্যারামিটার, ফাংশন উইথ প্যারামিটার। ওকে, দ্যাট মিনস আমি এই ফাংশন যখন কল করব, তখন এই ফাংশনের ভিতরে, অর্থাৎ এই যে সাম যে ফাংশন কল করব, তখন এই ফাংশনের ভিতরে আমাকে দুইটা প্যারামিটার পাস করতে হবে এবং দুইটাই হবে ইন্টিজার টাইপের ভ্যালু। আমি এখন চাইলে ডিরেক্ট এখানে আমি দুইটা ভ্যালু আমি সেট করতে পারবো, এবং সেই জন্য আমাদের এই দুইটা ভ্যারিয়েবলের ভিতরে বা দুইটা ভ্যালুর মাঝখানে আমাদের জাস্ট সিম্পলি কমা ইউজ করতে হবে। তাহলে কি হবে, এই যে 45 আমরা যখন রান করব, কম্পাইলার কি করবে প্রথমে, আচ্ছা কম্পাইলার সাম নামে ফাংশনটা খুঁজবে, দেখবে যে এই ফাংশনটা এখানে আছে। এবার আমি যে দুইটা ভ্যালু এখানে পাস করার চেষ্টা করতেছি, প্রথম ভ্যালু কি করবে, প্রথম ভ্যালু গিয়ে এই যে এর ভিতরে একটা প্যারামিটার সেট করা আছে এ, এই ভ্যারিয়েবলের ভিতরে গিয়ে এটা স্টোর হবে, এবং সেকেন্ড যে ভ্যালু, সেকেন্ড ভ্যালু এর সেকেন্ড প্যারামিটারে গিয়ে সেট হবে, স্টোর হবে। এবার আমি চাইলে আমার এই ফাংশনের ভিতরে এই দুইটা ভ্যারিয়েবল ইউজ করতে পারবো। আমরা যেহেতু এক্স ওয়াই ইউজ করতে পারতেছি না, আমরা চাইলে কিন্তু এখানে এ প্লাস বি ইউজ করতে পারবো। তাহলে এবার আমি যদি রান করি, তাহলে আমার রাইট, আমি যখন এ প্লাস বি করি, তাহলে আমাদের এখানে এই দুইটা ভ্যালু আমাদের যোগ করে আউটপুট দেখাচ্ছে কত, 65। তো আমি এখানে সরাসরি ভ্যালু না দিয়ে আমি কিন্তু এই ফাংশন কল করার সময় ভ্যারিয়েবল আমি লিখতে পারি এক্স এবং ওয়াই, অর্থাৎ এক্স এর ভ্যালু যাবে হচ্ছে এ এর ভিতরে এবং ওয়াই এর ভ্যালু যাবে বি এর ভিতরে। এবার আমরা ফাংশনের ভিতরে গিয়ে দুইটা ভ্যারিয়েবল যোগ করে আমরা আউটপুট দেব। ওকে ওকে, এখন আমরা এটুকু বুঝতে পারছি কিনা যে আমরা কিভাবে ভ্যারিয়েবলের ভিতরে, সরি আমরা ফাংশনের ভিতরে আমরা ভ্যালু পাস করব। তো আমরা ভ্যালু পাস করার ক্ষেত্রে আমাদের ইউজ করতে হবে প্যারামিটারস, এটুকু তো আমরা বুঝতে পারছি। তো আমাদের এই জায়গায় আরেকটা প্রবলেম আছে। লেটস সে যে আমি চাই যে দুইটা ভ্যালু যোগ করবে, এবং সেটা আমার আসলে স্ক্রিনে দেখানোর প্রয়োজন নাই, রাদার আমি সেই যোগফলটা আমি স্টোর করব অন্য একটা ভ্যারিয়েবলে, যাতে করে ওই যোগফলের সাথে আমি আরো কিছু ক্যালকুলেশন করতে পারি। তখন আমাদের একটা প্রবলেম যে আমি এই যোগফলটা আমি কোথাও স্টোর করতে পারতেছি না, রাইট? তো আমি স্টোর করার জন্য কি কি করতে পারি, আমি যদি সিম্পলি ম্যানুয়ালি চেষ্টা করি, আমি বলতে পারি ইন্টিজার জেড ইকুয়াল এক্স প্লাস ওয়াই। ওকে, আমি যদি ফাংশন কল না করি, আমি এবার যদি সি আউট লিখে বলি জেড, তাহলে কি হবে, অ্যাকচুয়ালি এক্স ওয়াই এর যোগফলটাই জেড এর ভিতরে স্টোর হবে এবং সেই জেড এর আউটপুটটা আমাকে দিচ্ছে, অর্থাৎ 4 আর 6 যোগফল 10, যেটা জেড এর ভিতরে স্টোর হয়ে গেছে এবং সেটা আমাদের আউটপুট দেখাচ্ছে। তো আমি এখন কি চাচ্ছি যে এই ফাংশনের থেকে যে যোগফলটা পাবো, সেই যোগফলটা যেন আমি আবার মেইন ফাংশনে ফেরত পাই। অর্থাৎ আমি এখন পর্যন্ত যেটা করলাম যে ফাংশনের ভিতরে আমি যেটা পাস করছি, কিন্তু এই ফাংশন থেকে কোনো কিছু রিটার্ন পাচ্ছি না, বাট আমি কি চাই, এখান থেকে যোগফলটা রিটার্ন চাই। হ্যাঁ, তো আমাকে এই রিটার্ন পাওয়ার ক্ষেত্রে তখন আমার ব্যবহার হবে ফাংশন টাইপ। ভয়েড কখন ইউজ করব, ভয়েড ব্যবহার করব তখনই যখন ফাংশন আপনাকে কোনো কিছু ব্যাক দিচ্ছে না, কোনো কিছু রিটার্ন করতেছে না, তখন আমরা ব্যবহার করব ভয়েড। কিন্তু আমরা যখন চাবো যে ফাংশন আমাদের কোনো কিছু রিটার্ন করুক, তখন আমরা এখানে আমরা কি ধরনের ভ্যালু রিটার্ন করবে সেই টাইপটা বলে দিতে হবে। তো আমরা এখানে লিখে দেবো এবার ইন্টিজার, দ্যাট মিনস আমাদের এই ফাংশন একটা ইন্টিজার ভ্যালু রিটার্ন করবে। তো রিটার্ন করার ক্ষেত্রে আমরা কি বলতে পারি, এখানে সি আউট না লিখে আমরা বলতে পারি রিটার্ন এ প্লাস বি। আচ্ছা, এখন আমরা এইভাবে যদি লিখি ইন্টিজার জেড ইকুয়াল সাম এক্স ওয়াই, এবার কি হবে, এবার যেটা হবে, প্রথমে এক্স এবং ওয়াই ভ্যারিয়েবল সুন্দর মতো করে ডিক্লেয়ার এবং অ্যাসাইন হয়ে গেল। এরপর নতুন একটা ভ্যারিয়েবল জেড, এবং সেই জেড এর ভিতরে কি হবে, আমরা
প্রথমে ফাংশনটা কল করব। সেই ফাংশনটা কোথায়? এই জায়গাটায়। এবং এর ভিতরে আমরা জানি এক্স এর ভ্যালু চলে যাবে এর ভিতরে, ওয়াই এর ভ্যালু চলে যাবে বি এর ভিতরে, এ এবং বি দুইটা যোগ হবে, যোগ করে রিটার্ন করে দিবে। এবং সেই রিটার্ন করে দিলে কি হবে? এই দুইটার যোগফলটা অ্যাকচুয়ালি এখান থেকে ব্যাক আসবে কোথায়? এই জায়গাটায়, এবং সেটা জেড এর ভিতরে গিয়ে স্টোর হবে। সো আমি এবার যদি এখানে লিখে দেই সি আউট জেড, সরি জেড, তাহলে আশা করি আমরা যোগফলটা পেয়ে যাব। ওকে, সো আমাদের এই জায়গাটায় কি হলো? আমরা একটা ফাংশনের ভিতরে একটা ভ্যালু সেট করলাম, ভ্যালু পাস করলাম, সেই ভ্যালু দুটো কি হলো? যোগ হলো। যোগ করে এই যোগফলটা আবার রিটার্ন কিওয়ার্ডের মাধ্যমে আমরা আমাদের মেইন ফাংশনে আবার ব্যাক করে দিলাম, এবং সেই ভ্যালুটা আমাদের রিসিভ করার জন্য আরো একটা ভ্যারিয়েবল আমরা ইউজ করছি, সেটা হচ্ছে জেড। তো এটা হচ্ছে ফাংশন উইথ রিটার্ন টাইপ। আগে আমরা রিটার্ন টাইপ ছিল না বা কোনো কিছু রিটার্ন করি নাই, যার কারণে আমরা সেটা ইউজ করছি ভয়েড। এখন আমরা ইউজ করলাম ইন্টিজার। কেন? কারণ আমরা একটা ইন্টিজার ভ্যালু রিটার্ন করব। তো আশা করি এটুকু আপনারা বুঝতে পারছেন। আমাদের আজকে আরো কিছু অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর কনসেপ্ট দেখার কথা, এবং এটা কেন দরকার সেটা আমরা একটু কথা বলি। আমরা এই যে ফাংশন ক্রিয়েট করলাম, বা আমরা ফাংশন দিয়ে আমরা প্রবলেম সলভ করতে পারি, অনেক বড় বড় প্রবলেম সলভ করা যায়। আমরা হয়তো সেখানে আমরা বেশ কিছু কন্ডিশন ইউজ করতে পারি, লুপ ইউজ করতে পারি, হোয়াটএভার অনেক কিছু করতে পারি। তবে আমরা যখন রিয়েল ওয়ার্ল্ডে কাজ করব, রিয়েল ওয়ার্ল্ড, আমি একটা এক্সাম্পল আপনাদের দিতে পারি। লেটস সে আমরা একটা গেম ডেভেলপ করবো, ওকে? সো সেই গেম ডেভেলপ করার ক্ষেত্রে আমরা জানি একটা গেমের ভিতরে অনেক জিনিসপত্র থাকে, অনেক ক্যারেক্টার থাকে, এনিমি থাকে অনেকজন, অনেকগুলো এনিমি থাকে। তারপরে তাদের প্রত্যেকটা এনিমির হেলথ থাকে, তাদের হচ্ছে কিছু থাকে, যেরকম তাদের হচ্ছে ওয়েপন থাকতে পারে কতগুলা, তাদের হচ্ছে অ্যামো আছে সেটাও থাকতে পারে। তো এতগুলা ইনফরমেশন আমরা সিম্পলি যদি আমরা এই ভ্যারিয়েবল দিয়ে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করি বা চিন্তা করি শুধুমাত্র একটা সিঙ্গেল ভ্যারিয়েবল দিয়ে, তাহলে এটা করা কোয়াইট টাফ। ওকে, সো আমরা যখন একটা রিয়েল লাইফের কোনো একটা অবজেক্টকে ডিক্লেয়ার করতে চাবো, তখন আমরা দেখব একটা অবজেক্টের আসলে অনেক ধরনের প্রপার্টি থাকে। লেটস সে আমরা একটা অবজেক্টের কথা চিন্তা করতে পারি স্টুডেন্ট। তো আমরা স্টুডেন্টের ইনফরমেশন আমি স্টোর করতে চাই। একটা স্টুডেন্টের ইনফরমেশন কি কি থাকতে পারে? একটা স্টুডেন্টের থাকতে পারে নেম, হ্যাঁ, থাকতে পারে আইডি, থাকতে পারে এজ, থাকতে পারে অ্যাড্রেস, তাই না? আর অনেক কিছু থাকতে পারে, ব্যাচ, অথবা থাকতে পারে হচ্ছে ডিপার্টমেন্ট, সিজিপিএ, এরকম অনেক ধরনের ভ্যালু থাকবে, তাই না? তো সেগুলো আমরা কিভাবে আমাদের প্রোগ্রামিং এ ইউজ করব? আমাদের একটা স্টুডেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমে যদি আমরা কাজ করতে চাই, সেই জায়গাটায় এরকম অনেকগুলা স্টুডেন্ট আমাদের থাকবে, 500-1000 স্টুডেন্ট থাকতে পারে। তো সেই প্রত্যেকটা স্টুডেন্টের ইনফরমেশন আমরা স্টোর করবো কিভাবে? আমরা যদি এখন ম্যানুয়ালি চিন্তা করি, হয়তো আমরা এভাবে করতে পারি। আমরা প্রথম যে স্টুডেন্ট ধরলাম, স্টুডেন্ট এসটিডি 1, মানে স্টুডেন্ট 1 নেম দিলাম। এখানে এখন দিলাম হচ্ছে রুশাদ। আমরা দিতে পারি আইএনটি স্টেডি 1, এজ হতে পারে 21, হোয়াটএভার, সরি এটা ইন্টিজার হবে 21। এরকম স্টুডেন্ট 1 এর জন্য কিন্তু আমার আরো অনেক ইনফরমেশন থাকতে পারে, আরো লাগতে পারে স্টেডি 1 ব্যাচ, তাই না? ব্যাচ হতে পারে 15th। তো এভাবে আমাদের একটা আমরা কতগুলো স্টুডেন্ট ইনফরমেশন রাখতে পারবো, এবং আমাদের কোড কত বড় হবে। তো এটা একটা প্রবলেম, রাইট? তো আমরা রিয়েল ওয়ার্ল্ড যখন এরকম অবজেক্ট নিয়ে আমরা
যেটা নিয়ে কাজ করব, তখন আমাদের প্রয়োজন পড়বে ক্লাস এবং অবজেক্টের কনসেপ্ট। তো ক্লাস এবং অবজেক্ট কিভাবে কাজ করে সেটা আমরা একটু দেখব, এবং কেন এটা আমাদের অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংটা প্রয়োজন। আমরা জেনারেলি এতদিন বা আমরা গতকালকে যতটুকু দেখছি সেটা আসলে একটা প্রসিডিউরাল প্রোগ্রামিং এর মধ্যে পড়ে, বা আমরা যে সি প্রোগ্রামিংটা যদি শিখি, সি প্রোগ্রামিংটা হচ্ছে প্রসিডিউরাল, অর্থাৎ সি প্রোগ্রামে কোনো এরকম অবজেক্ট নিয়ে আপনি কাজ করতে পারবেন না। ওটাকে আপনি বিভিন্ন ভ্যারিয়েবল অথবা বিভিন্ন স্ট্রাকচার অ্যারে নিয়ে কাজ করতে পারবেন। আমরা যখন অবজেক্ট ওরিয়েন্টেড নিয়ে কাজ করব তখন আমরা রিয়েল ওয়ার্ল্ডের অনেক কিছু নিয়ে আমরা ইমপ্লিমেন্ট করতে পারবো। তো আমরা যদি ক্লাস এবং অবজেক্ট এই দুইটা জিনিস ভালো মতো বুঝতে পারি, তাহলে আশা করি আমরা ওপি এর বেসিক কনসেপ্ট, যেটা ইম্পর্টেন্ট যে কনসেপ্ট, সেটা আমরা ইন ফিউচারে আরো এক্সপ্লোর করতে পারবো। তো ক্লাস এবং অবজেক্ট এবং ক্লাসের সম্পর্ক কি? ধরে নেন আমরা এখানে দেখতে পারতেছি যে একপাশে একটা লেখা আছে ক্লাস আর একপাশে হচ্ছে অবজেক্ট। তো এই ক্লাস আমরা বলতে পারি এইটা হচ্ছে একটা অ্যানিমাল ক্লাস। তো একটা অ্যানিমাল ক্লাসের আন্ডারে কি কি অবজেক্ট হতে পারে? অ্যানিমাল ক্লাসের আন্ডারে হতে পারে সেখানে ক্যাট, ডগ, কাউ অথবা জেব্রা, এরকম অনেক ধরনের অবজেক্ট থাকতে পারে। এবং এই ক্লাস এবং অবজেক্ট গুলোর মধ্যে কিছু সিমিলারিটিস থাকে, অনেক সিমিলারিটিস থাকে। যেরকম আমরা যদি বলি যে আমরা নিজেরাও আমাদের একাডেমিতে ইউজ করি ক্লাস, যে কোন ক্লাসে, ক্লাস 9, ক্লাস 10। তো এই ক্লাস 9-এ যতগুলা স্টুডেন্ট আছে প্রত্যেকটা স্টুডেন্ট হচ্ছে একজন করে অবজেক্ট, এবং এই ক্লাস 9-এর বেসিক কিছু প্রপার্টিস আছে। ক্লাস 9-এর ক্ষেত্রে আমরা বলতে পারি, আচ্ছা ক্লাস 9-এর স্টুডেন্টদের এজ হচ্ছে এত, ওদের বই হচ্ছে এই সেম সেম 10টা বই, এবং এদের ক্লাসগুলাও সেম, টিচাররাও সেম। তো এই যে আমরা যখন একটা ক্লাস ডিফাইন করে দিব, তখন আমরা কি করতে পারবো, ওই ক্লাসের আমরা যদি কোনো একটা স্পেসিফিক স্টুডেন্টের ক্লাস যদি আমরা জানি যে ওকে এই স্টুডেন্ট হচ্ছে অমুক ক্লাসের, ক্লাস 9 অথবা 10-এর, আমরা কিন্তু বুঝে যাই যে ওকে এই স্টুডেন্টের ভিতরে এই প্রপার্টিস গুলো আছে। তো আমরা যখন মাল্টিপল, আমি যে বলতেছিলাম যে আমরা যখন স্টুডেন্ট নিয়ে কাজ করব তখন আমাদের এরকম অনেক ভ্যারিয়েবল লাগবে, এবং সেটা নিয়ে ক্যালকুলেট করা, সেটা নিয়ে আমাদের প্রসেস করা বা কাজ করাটা অনেক টাফ। তো আমরা বেটার যদি একটা ক্লাস নিয়ে কাজ করতে পারি। সো ক্লাস কিভাবে কাজ করে এবং অবজেক্ট কিভাবে কাজ করে আমরা একটু প্র্যাকটিক্যালি একটু বোঝার চেষ্টা করি বা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করব, এবং এটা কেন এত পাওয়ারফুল। তো প্রথমে আমি একটুখানি ইলাস্ট্রেট করার ট্রাই করি। সো ক্লাসকে আমরা ব্লু প্রিন্ট হিসেবেও চিন্তা করতে পারি, অথবা আমরা ফর্মা হিসেবে চিন্তা করতে পারি ক্লাসকে। যেরকম আমাদের ইট বানানোর একটা ফর্মা থাকে, রাইট? ইট। তো একইভাবে ধরেন এটা একটা ফর্মা, এটা হচ্ছে ফর্মা, এর ভিতরে কি আছে, এর ভিতরে এটা একটা কাঠের ফর্মা। আমরা জাস্ট এর ভিতরে মাটি দিয়ে প্রেসার দিলে কি হয়, এখান থেকে একটা করে ইট বের হয়। তো আমরা এই ফর্মা থাকাতে আমাদের কি সুবিধা? আমাদের কিন্তু এই ফর্মা থাকাতে সুবিধা হচ্ছে এটাই যে আমরা জাস্ট এখানে আমরা কি করব, মাটি দিব আর এখান থেকে ইট বের হয়ে আসবে, এবং সেগুলো কিন্তু সব সেম থাকবে, রাইট? তাই না? আমরা ব্রিক পাবো, এখানে ব্রিক হতে পারে, অথবা আমরা অনেক সময় দেখি যে বিভিন্ন মূর্তি অথবা পুতুল, অনেক কিছুর এরকম ফর্মা থাকে। একটা সিঙ্গেল ফর্মা থাকে, সিঙ্গেল ফর্মা থেকে অনেকগুলা আমরা কি পাই, কপি পাই। এই ফর্মাটাই হচ্ছে আসলে সিঙ্গেল ফর্মা, যেটা সেই ফর্মাটাকে আমরা বলতে পারি ক্লাস। ওকে, অর্থাৎ আমি একটা ফর্মাট ডিজাইন করতেছি, যেটাকে আমরা প্রোগ্রামিং এ ক্লাসের সাথে তুলনা করতে পারি, এবং একবার ডিজাইন করা হয়ে গেলে আমাদের সুবিধা যে আমরা এখান থেকে অসংখ্য অবজেক্ট পাবো, যেগুলো দেখতে সিমিলার হবে, যেগুলোর ভিতরে সেম সেম জিনিস থাকবে, রাইট? তো আমরা যদি একটা এই ক্লাসের আমরা যদি প্রোগ্রামিং এ এরকম একটা ক্লাস বানাতে পারি স্টুডেন্ট নামে আমরা একটা ক্লাস, যে ক্লাসটা ডিফাইন করা থাকবে এমন ভাবে, এই ক্লাসের ভিতরে থাকবে নেম, ওকে, তারপরে আইডি, তারপরে হচ্ছে এজ অথবা ব্যাচ, ডিপার্টমেন্ট, অনেক কিছু থাকতে পারে। এবার আমরা এই ক্লাস থেকে অসংখ্য স্টুডেন্ট আমরা ডিক্লেয়ার করতে পারবো বা আমরা অবজেক্ট ক্রিয়েট করতে পারবো, এবং এই জন্য আমাদের বারে বারে আর এই অবজেক্ট গুলো লিখতে হবে না। ওকে, আমরা আশা করি ক্লাস এবং অবজেক্ট কি সেটা আমরা বুঝতে পারছি। আমরা হচ্ছে এবার এটা একটু প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্ট করার ট্রাই করব।
সো আমরা যেটা করব, প্রথমে আমরা এই ক্লাসটা লেখার জন্য বা আমরা ফরম্যাটটা ক্রিয়েট করার জন্য আমাদের একটা কিওয়ার্ড ইউজ করতে হয়। আমরা যেরকম ভ্যারিয়েবল ক্রিয়েট করার সময় সামনে একটা ভ্যারিয়েবল টাইপ দিছি এবং সামনে লিখতাম ইন্টিজার, একইভাবে ক্লাস ক্রিয়েট করার সময় আমরা সামনে ইউজ করব ক্লাস, এবং আমরা ক্লাসের নাম দিব একটা, সেটা হচ্ছে স্টুডেন্ট, এবং এরপরে আমাদের থাকবে জাস্ট কার্লি ব্রেসেস, সেকেন্ড ব্র্যাকেট। তাহলে আমরা ক্লাস ক্রিয়েট করার ক্ষেত্রে কি করতে হবে, প্রথমে আমাদের লিখতে হবে ক্লাস, এই কিওয়ার্ডটা ইউজ করতে হবে, দেন আমাদের ইউজ করতে হবে ক্লাস নেম। এবার আমরা সেই ক্লাসের ভিতরে কিছু প্রপার্টিজ দিব, এগুলোকে আমরা প্রোগ্রামিং এর ভাষায় বলতে পারি প্রপার্টিজ বলি, অথবা আমরা অ্যাট্রিবিউটস বলতে পারি বা গুণাগুণ বলতে পারি, এই ক্লাসের কি কি গুণ আছে। তো স্টুডেন্টের ক্ষেত্রে আমি বলে দিতে পারি, স্টুডেন্টের ক্ষেত্রে এর একটা স্ট্রিং টাইপের একটা ভ্যারিয়েবল থাকবে, তার নাম থাকবে নেম, তারপর থাকবে হচ্ছে এজ থাকবে, এখানে আরো অনেক কিছু আমরা এখানে অ্যাড করতে পারি, এখানে আমরা অ্যাড্রেস দিতে পারি, আমরা এইখানে দিতে পারি হচ্ছে আইডি, তারপর আমরা দিতে পারি হচ্ছে ডিপার্টমেন্ট। ওকে, সো এই হচ্ছে একটা ক্লাস যার নাম স্টুডেন্ট, এবং এই ক্লাসের ভিতরে আমরা অনেকগুলা কি করলাম, আমরা ভ্যারিয়েবল সেট করে দিলাম। এখন এই ক্লাসটা আমরা কিভাবে ইউজ করব এবং এই ক্লাস থেকে আমরা কিভাবে অবজেক্ট ক্রিয়েট করব। তো আমি এবার লেটস সে আমি একটা স্টুডেন্ট, আচ্ছা আমি এবার এই ক্লাসের আন্ডারে বা এই ক্লাসের আন্ডারে অনেকগুলো আমি অবজেক্ট ক্রিয়েট করব। তো অবজেক্ট ক্রিয়েট করার ক্ষেত্রে কি করতে হবে, প্রথমে আমরা ক্লাস নেমটা ইউজ করব স্টুডেন্ট। আমরা যেরকম ভ্যারিয়েবল ক্রিয়েট করতাম, দেখেন আমরা যখন লিখতাম INTA, তখন বিহাইন্ড দ্য সিন কি হতো, আমরা বলছিলাম বিহাইন্ড দ্য সিন কম্পাইলার কি করবে, মেমোরির ভিতরে একটা জায়গা স্টোর করবে যার নাম থাকবে এ, এবং ওর টাইপ হবে ইন্টিজার, অর্থাৎ ওর ভিতরে ইন্টিজার ভ্যালু রাখবে। একইভাবে আমরা ইন্টিজার ইউজ না করে আমরা এবার ইউজ করতেছি স্টুডেন্ট, এরাও একটা ভ্যারিয়েবলের মতোই কাজ করে, অর্থাৎ এরাও জায়গা স্টোর করবে বা জায়গা দখল করবে মেমোরির ভিতরে। এবার আমি লিখলাম S1, তাহলে আমরা বলতেই পারি যে আমরা একটা অবজেক্ট ক্রিয়েট করলাম, এইখানে অবজেক্টটাকে আর ক্লাসটাকে, এখানে ক্লাস হচ্ছে স্টুডেন্ট আর অবজেক্টটা হচ্ছে S1, অর্থাৎ এই S1 আমি এবার যদি রান করি তখন কি হবে, তখন বিহাইন্ড দ্য সিন, ওকে এখানে একটা সেমিকোলন ইউজ করতে হবে ক্লাসের পরে, ওকে ক্লাস ডিক্লারের শেষে একটা সেমিকোলন ইউজ করতে হবে। ওকে, তো বিহাইন্ড দ্য সিন কি হচ্ছে, আমি যদি এই ভ্যারিয়েবলটা সরাই দেই, ওকে, সো আমরা জানি কোড রান হয় বা এক্সিকিউশন শুরু হয় মেইন ফাংশনের ভিতর থেকে। তো কম্পাইলার দেখবে ফার্স্টে এখানে লেখা আছে স্টুডেন্ট, তো খুঁজবে আসলে এই নামে কোনো ক্লাস আছে কিনা, তো দেখবে যে হ্যাঁ এখানে আমার একটা স্টুডেন্ট নামে ক্লাস আছে। এবার সে মেমোরির ভিতরে একটা অবজেক্ট ক্রিয়েট করবে যার নাম দিবে সে S1, এবং সেই জায়গার ভিতরে এই যাবতীয় অ্যাট্রিবিউট যা আছে সব কপি হয়ে S1 এর ভিতরে আসবে। অর্থাৎ আমাদের যে স্টুডেন্ট নামে আমরা যে ক্লাস আমরা বা ফর্মাল বলি বা আমরা ব্লুপ্রিন্ট বলি, যেটা আমরা ক্রিয়েট করে রাখছি, এই হুবহু এটার মতো করে এটা ধরলাম র্যামের ভিতরে সে জায়গা নিবে, সেই জায়গা কি করবে, এর ভিতরে এটা মতো করে এখানে নেম নিয়ে আসবে, এখানে এজ থাকবে, এখানে যা যা লাগে সব কিছু মিলিয়ে সে একটা জায়গা নিয়ে নিবে, ওকে সব মিলায়, এবং এই পার্টের নাম দিবে হচ্ছে S1। তো জাস্ট লাইক আমরা ভ্যারিয়েবল ক্রিয়েট করার সময় আমাদের একটা সিঙ্গেল ইন্টিজার ভ্যালু নেওয়ার জন্য সে জায়গা দখল করতো, এবার সে কি করতেছে S1 নামে জায়গা দখল করতেছে, এবং এই S1 এর মধ্যে কি করতেছে, এইটা দেখে কপি করতেছে। একটা জিনিস মাথায় রাখতে হবে যে এই অবজেক্টের ভিতরে বা এইখানে যে আমাদের অবজেক্ট ক্রিয়েট হচ্ছে মেমোরির ভিতরে, এখানে কিন্তু সেম নামে একটা ভ্যারিয়েবল থাকবে এজ বা নেম, ওকে, এবং এই যে এখানে ভ্যারিয়েবল ক্রিয়েট হচ্ছে এজ বা নেম, এইগুলো কিন্তু একদম সেপারেট, অর্থাৎ এ এদের সাথে এ এজের কোনো বা এ নেমের সাথে এ নেমের কোনো কি নাই রিলেশন, বা আমরা বলতে পারি যে সম্পর্ক নাই। অর্থাৎ আপনি যদি এজের ভ্যালু চেঞ্জ করে দেন, এই ক্লাসের ভিতরে কিন্তু কোনো কিছু চেঞ্জ হচ্ছে না,
শুধুমাত্র এই অবজেক্টেরই চেঞ্জ হচ্ছে। তো এটা হচ্ছে বিহাইন্ড দ্য সিন হচ্ছে। এবার আমরা চাচ্ছি যে ওকে আমরা অবজেক্ট ক্রিয়েট করলাম এস অন। তো আমরা দেখি এই এস অন এর নেম বা এই এস অন এর কিন্তু আমাদের নেম সেট করা হয় নাই, বা এর নেম কি আমরা বলি নাই, এজ কত সেটা বলি নাই। তো আমরা যদি এই অবজেক্ট গুলার অ্যাট্রিবিউট গুলো আপডেট করতে চাই কিভাবে করব, আমাদের কি করতে হবে, অবজেক্ট যেটা এরপর আমাদের ইউজ করতে হবে ডট একটা, অর্থাৎ তুমি এই অবজেক্টের ভিতরে কি কি আছে, নেম এজ আইডি ডিপার্টমেন্ট, আমি ধরলাম এজটাকে আমি আপডেট করতে চাই এজ। তো আমি কি করব, এস অন ডট এজ ইকুয়াল 21 দিব। ওকে, এবার আমি যদি এই অবজেক্টটাকে দেখতে চাই যে ওকে এস অন এর ভিতরে যে এজ নামে ভ্যারিয়েবল আছে এর ভ্যালুটা কত, কিভাবে করব, একইভাবে আমরা জাস্ট সি আউট লিখে যদি আমরা লিখি এস অন ডট এজ, তাহলে কি করবে, এই অবজেক্টের ভিতরে এজের ভ্যালুটা আমাদের প্রিন্ট করে দেখাবে। আচ্ছা, এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে আমাদের এই ক্লাসগুলোর ভিতরে যে আমরা অ্যাট্রিবিউট গুলো সেট করি সেই অ্যাট্রিবিউট গুলো কিন্তু বাই ডিফল্ট প্রাইভেট থাকে। এটা নিয়ে আমরা হয়তো আপনারা পরবর্তীতে এক্সপ্লোর করতে পারবেন, আমাদের হয়তো সময় খুবই কম। আমরা আপাতত এটা মাথায় রাখি যে আমরা চাইলে এইভাবে করে মেইন ফাংশন থেকে মানে আমরা চাইলে আউটপুট দেখতে পাবো না। তো এটা দেখতে হলে আমাদের জাস্ট এই জায়গায় লিখে দিতে হবে যে ওকে এগুলো সব পাবলিক, অর্থাৎ এগুলো আমি অ্যাক্সেস করতে পারবো, এই ভ্যালুগুলো আমি বাহির থেকে অর্থাৎ এই ক্লাসের বাহির থেকে অ্যাক্সেস করতে পারবো, যেহেতু আমি এটা মেইন ফাংশন থেকে অ্যাক্সেস করার চেষ্টা করতেছি। তো এবার যখন আমি রান দিচ্ছি তখন কিন্তু আমাকে আউটপুট দিচ্ছে 21। ওকে, তো এতে আমাদের কি সুবিধা হলো বা কি বা হতে পারে, কি লাভ হতে পারে। এখন আমাদের স্টুডেন্ট একজন না, আমাদের স্টুডেন্ট হচ্ছে অনেকজন। তো আমি এখানে কি করব, সিম্পলি আমি S1 কমা S2 এভাবে করে আমি অনেকগুলা স্টুডেন্ট আমি চাইলে ক্রিয়েট করতে পারবো। এবং আমি যখন এটা রান দিব, রান করার সাথে সাথেই কম্পাইলার কিন্তু র্যামের ভিতরে গিয়ে এইরকম S1 এর জন্য জায়গা নিবে এবং এর ভিতরে ডিফারেন্ট এজ নেম সেট করবে। এবার S2 এর জন্য আবার এভাবে জায়গা নিবে, এর জন্য আবার নেম এজ সেট করে দিবে। S3 এর জন্য একটা জায়গা নিবে, নেম এজ হাবিজাবি যা অ্যাক্টিভিটি আছে সব সেট করে দিবে, এভাবে করে S4 পর্যন্ত যতগুলো অবজেক্ট ক্রিয়েট করব মেমোরির ভিতরে ততগুলো আলাদা আলাদা জায়গা নিয়ে নেবে। এবং এই একটা অবজেক্টের সাথে আর একটা অবজেক্টের কোনো কি থাকবে না, কোনো কানেকশন থাকবে না। অর্থাৎ আপনি চাইলে ভিন্ন ভিন্ন অবজেক্টের ভ্যালুগুলা কিন্তু আপনি চেঞ্জ করতে পারেন। তো আমি এখানে জাস্ট সিম্পলি কি করতে পারি, লেটস সে S1, এই S1 এর স্টুডেন্ট নেম হচ্ছে মোস্তফা। আমি চাইলে S1 এর সবকিছু সেট করতে পারবো, আমি চাইলে এজ ইউজ করতে পারবো। ওকে, আমি চাইলে S1 এর আইডিও আমি সেট করতে পারবো, আইডি ইকুয়াল একটা দিলাম র্যান্ডম, হচ্ছে স্টুডেন্ট আইডি। একইভাবে S1 ডট ডিপার্টমেন্ট দিলাম CSE। ওকে, তো আমি S1টা সেট করে দিলাম, এবার আমি S2 সেট করব কিভাবে, একইভাবে S2 ডট নেম দিলাম, এখানে হচ্ছে শকত, S2 ডট ডিপার্টমেন্ট ট্রিপলি। আচ্ছা, এভাবে করে কিন্তু আমি চাইলে সব কিছু সেট করতে পারি। তো আমরা ধরেন আমরা সেট করে ফেলছি অলরেডি, আমরা S3 এভাবে করে কি করতে পারবো, S3 ইকুয়াল আমরা দিতে পারি বরকত, S3 ডট ডিপার্টমেন্ট ইকুয়াল BBA। ওকে, এভাবে করে কিন্তু আমরা চেঞ্জ করতে পারি, এটা S2 হবে। তো আমি আচ্ছা এই বাকিগুলো আমি আপাতত রাখতেছি না, জাস্ট বোঝানোর জন্য। তো আমি অবজেক্ট ক্রিয়েট করছি 4টা, এবার আমি এই 3টা অবজেক্টকে আমি আপডেট করে দিলাম। এবং আমি যদি এটাকে প্রিন্ট করতে চাই তাহলে আমাকে কি করতে হচ্ছে, সি আউট, আমি জাস্ট এক্সাম্পল দেওয়ার জন্য S1 এর যে ডিপার্টমেন্ট বা S1 এর যে নেম সেটা আমরা দেখব, এবং S2 এর আমরা নেমটা দেখবো আর কি।
দেখার জন্য যে আমাদের আসলে ভিন্ন ভিন্ন স্টুডেন্টের ইনফরমেশন আসতেছে নাকি আসতেছে না। s2 ডট আচ্ছা s3 আমরা s3 এর নেমটাও আমরা দেখতে চাই। ওকে, তাহলে আমি এবার রান করি, তাহলে কি করবে, আমাকে দেখাচ্ছে মোস্তফা, শওকত, বরকত। অর্থাৎ এটা আমরা প্রুফ পেলাম যে এভাবে করে একটা ক্লাসের আন্ডারে যখন আমরা অবজেক্ট ক্রিয়েট করব, যতগুলো অবজেক্ট, এখানে অবজেক্ট কয়টা আছে, একটা, দুইটা, তিনটা, চারটা, ততগুলা আমার র্যামের ভিতরে এরকম জায়গা নিয়ে নেবে এবং এই ক্লাস দেখে দেখে কপি হয়ে সবকিছু এখানে চলে আসবে আলাদা আলাদা করে, এবং আমি চাইলে সেগুলো কিন্তু চেঞ্জ করতে পারি। তবে এইখানে কিছু আমাদের প্রবলেম আছে, কিছু আমাদের চ্যালেঞ্জ আছে। সেটা হচ্ছে যে এভাবে করে আমরা কোড কতটুকু করে লিখবো। আমরা চাচ্ছি যে একটা নাম দেখার জন্য বা ইনফরমেশন নেওয়ার জন্য, তো ধরে ধরে s1.name s1.name s2.name এভাবে করে কিন্তু লেখাটাও অনেক টাফ। যদিও আমাদের একটা প্রবলেম সলভ হয়েছে যে আমাদের প্রত্যেকটার জন্য আলাদা করে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা লাগতেছে না। আমরা ইনফরমেশন গুলো দেখার জন্য, অ্যাক্সেস করার জন্য অথবা ইনফরমেশন ইনপুট নেওয়ার জন্য কিন্তু বারে বারে লিখতে হচ্ছে। তো এটাকে আমরা সহজ করতে পারি কিভাবে, আমরা এই ক্লাসের ভিতরে আরো কিছু জিনিস অ্যাড করতে পারি। সেটার নাম হচ্ছে আমরা মেথড ইউজ করতে পারি। মেথড, তো মেথডস কি? মেথড হচ্ছে কিছু না, মেথড হচ্ছে ফাংশন। একটা ক্লাসের ভিতরে একটা ফাংশন থাকতে পারে। লেটস সে আমরা দিলাম ডিসপ্লে নামে একটা ফাংশন। তাহলে এই ফাংশনের কাজ হবে হচ্ছে এর যে অ্যাট্রিবিউটস গুলো আছে সেই অ্যাট্রিবিউটস গুলো শো করা। আমি সহজ করার জন্য অ্যাট্রিবিউটস কমায় নেম আর ডিপার্টমেন্ট রাখতেছি আপাতত। এগুলো আমি সরাই দিই। ওকে, সো আমি এবার কি করলাম, ডিসপ্লে যে নামে যে মেথড আছে এটা কিন্তু সেম অ্যাজ ফাংশন। এখানে আমি লিখে দিলাম কাউট নেম ইজ, এবার আমি এই নেম নামে যে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছি উপরে সেটা আমি লিখে দিলাম। এবার আমি কি করব, একইভাবে ডিপার্টমেন্টটাকে আমি এখানে লিখে দিব যে ডিপার্টমেন্ট ইজ, এখানে আমি দিয়ে দিলাম ডিপার্টমেন্ট। ওকে, এবার আমরা কি করতেছি, এবার আমরা হচ্ছে s1 s2 s1 s2 s3 এভাবে করে আমরা অনেকগুলা অবজেক্ট ক্রিয়েট করতে পারি। আচ্ছা, এবার যখন আমরা অবজেক্ট গুলা ক্রিয়েট হচ্ছে তখন কিন্তু শুধুমাত্র এই মেমোরির ভিতরে এই অ্যাট্রিবিউটস গুলো আসতেছে না, বরঞ্চ প্রত্যেকটা অবজেক্টের জন্য আলাদা করে অ্যাট্রিবিউটসও আসতেছে এবং সাথে আমরা এই অবজেক্টের ভিতরে এই মেথডটাও পাবো বা ফাংশনটাও পাবো। প্রত্যেকটা অবজেক্টের ভিতরে ডিসপ্লে নামে একটা আলাদা আলাদা ফাংশন আমরা পাবো এবং এই ডিসপ্লে কি করতেছে, সেই ডিসপ্লে ওই স্পেসিফিক অবজেক্টের যে ভ্যালুগুলো আছে সেগুলো প্রিন্ট করতেছে। তার মানে প্রত্যেকটা অবজেক্টের জন্য কিন্তু একই জিনিস ডিসপ্লে করবে না, একই জিনিস আউটপুট দিবে না। ওই অবজেক্টের ভিতরে এস কত সেটা প্রিন্ট করবে, ওই অবজেক্টের ভিতরে নেম কত বা নেম কি সেটা কিন্তু সেটা কিন্তু প্রিন্ট করবে। তো আমরা এটা একটু প্র্যাকটিক্যালি দেখার চেষ্টা করি। তো আমি এবার জাস্ট s1 ডট নেম, আচ্ছা এটা মুছে ফেলা ঠিক হয় নাই, দিলাম হচ্ছে a b c এবং s2 ডট নেম ইকুয়াল xyz। আমি চাইলে ডিপার্টমেন্ট এভাবে আমি সেট করতে পারি। তো আমি আপাতত ওটা ফাঁকা রাখতেছি। এখন আমি কি করব, আমি চাচ্ছি যে s1 এর নাম এবং ডিপার্টমেন্ট দেখতে চাই। আচ্ছা, আমি ডিপার্টমেন্টটা সেট করি, আরো ভালো মতো ক্লিয়ার হবেন আপনারা। ডিপার্টমেন্ট ইকুয়াল CSE এবং s2 এর ক্ষেত্রে মানে সেকেন্ড অবজেক্টের ক্ষেত্রে আমরা ডিপার্টমেন্ট সেট করব, সেটা হচ্ছে এখানে লিখতে হবে s2 ডট ডিপার্টমেন্ট, সেটা হচ্ছে ট্রিপল এ। ওকে, আমরা অবজেক্ট ক্রিয়েট করলাম, অবজেক্টের নাম এবং ডিপার্টমেন্ট গুলো আমরা আপডেট করে দিলাম। এবার আমরা চাচ্ছি যে অবজেক্ট গুলো আমরা দেখবো, ডিসপ্লে করব। তো আমাকে কিন্তু এবার আর s1 ডট নেম মানে সি আউট দিতে হবে না, কারণ আমাদের এই অবজেক্ট গুলোর মধ্যে একটা ফাংশন বানায় রাখছি, যে ফাংশনের কাজ হচ্ছে ওই অবজেক্টের ভ্যালুগুলো প্রিন্ট করা। তাহলে আমরা জাস্ট সিম্পলি কি করব, s1 ডট এই মেথডটা আমরা কল করে দিব।
আমরা জানি এই অবজেক্টগুলোর ভিতরে অ্যাট্রিবিউটস যেমন আছে, একই সাথে ডিসপ্লে নামে একটা মেথড আছে। তো আমি রান করলাম, তাহলে এখানে আউটপুটে কি দেখাচ্ছে? আউটপুটে কিন্তু বলতেছে নেম ইজ এবিসি, ডিপার্টমেন্ট ইজ সিএসই। তো আমাদের এখানে একটা নিউ লাইন দেওয়া উচিত, যাতে করে আমরা আউটপুটটা ভালো মতো বুঝতে পারি। তো আমি এখানে একটা নিউ লাইন দিলাম, ইন্ড লাইন নিলাম। ওকে, সো আমরা কিন্তু S1 এর জন্য আর নতুন করে কিন্তু এখানে আমার লিখতে হচ্ছে না, জাস্ট আমি এই মেথডটা ইউজ করতেছি। তো আমরা একটু আগে যে ফাংশনটা শিখলাম, সেই ফাংশনটা কিন্তু অনেক জায়গায় ইউজফুল। ক্লাসের ক্ষেত্রেও এই মেথডগুলা অনেক কাজ সহজ করে দেয়। আমি এবার S2 যদি আমি দেখতে চাই, S2 ডট ডিসপ্লে লিখলেই আমাদের কিন্তু সেকেন্ড অবজেক্টের ভিতরে যে ভ্যালুগুলো আমরা সেট করে রাখছি সেই ভ্যালুগুলো দিবে, নট সিমিলার। আমাদের S2 এর জন্য ডিসপ্লে কি করতেছে? XYZ এবং ডিপার্টমেন্ট ট্রিপলি, কিন্তু ফাংশন কিন্তু সেম ফাংশন ইউজ করতেছি, ভ্যালু দিচ্ছে ভিন্ন। কারণ S1 আলাদা একটা অবজেক্ট, S2 আলাদা একটা অবজেক্ট। আমাদের মেমোরির ভিতরে S1 এর জন্য এরকম একটা জায়গা আছে, সে S1 এর ভিতরে ডিসপ্লে নামে একটা জিনিস আছে, যে ডিসপ্লে করবে ওই অবজেক্টের ভ্যালু। S2 এর জন্য এরকম একটা ডিসপ্লে আছে, যে কি করবে? এই অবজেক্টের ভ্যালুগুলা ডিসপ্লে করতেছে। আশা করি এটুকু আপনারা বুঝতে পারছেন। আমাদের এখানে আরো অপটিমাইজেশনের জায়গা আছে, যেরকম আমরা S1.name, S1.department এভাবে করে আমরা কতবার লিখবো। তো আমরা চাইলে কিন্তু এভাবে আরেকটা মেথড আমরা বানাতে পারি, সেটা হচ্ছে আমরা ভ্যালুগুলা সেট করার জন্য। সেক্ষেত্রে আমরা বলতে পারি ভয়েড সেট ভ্যালু, অথবা যে কোনো একটা ইচ্ছে মতো একটা নাম দিতে পারি। তো এবার এই সেট ভ্যালুর ভিতরে আমরা যদি লিখে দেই সি ইন নেম, সি ইন ডিপার্টমেন্ট, আমরা এখানে একটা মেসেজ দিয়ে রাখি যে ইন্টার ইওর নেম এরপরে এই মেসেজ আসার পরে নাম ইনপুট নিবে, এরপরে আমাদের ডিপার্টমেন্ট ইনপুট নিবে। এবার আমাদের কিন্তু এইভাবে S1 ডট নেম, S1 ডট ডিপার্টমেন্ট সেট করার প্রয়োজন নাই, আমরা মেথডটা ইউজ করতে পারি। আমরা সরাসরি বলতে পারি S1 ডট, মেথডটার নাম কি ছিল? সেম নামটা আমাকে এখানে ইউজ করতে হবে, S1 ডট সেট ভ্যালু। জাস্ট কল করলাম S2 ডট সেট ভ্যালু। তাহলে এবার কি হচ্ছে? S1 S2 অবজেক্ট ক্রিয়েট হচ্ছে, S1 এর ভিতরে সেট ভ্যালু আছে, S2 এর ভিতরে সেট ভ্যালু আছে, অর্থাৎ সব মেথড গুলাই থাকবে অ্যাট্রিবিউট সহ। এবং সেট ভ্যালু কি করতেছে? সেট ভ্যালু আমাদের এই ইনপুট নিচ্ছে বা ইনপুট নিতে হেল্প করতেছে, এবং ডিসপ্লে আমাদের কি করতেছে? এই অবজেক্টগুলা ভ্যালু শো করতে হেল্প করতেছে, আমাদের কোডগুলা অনেক ছোট করে দিচ্ছে। তো এখানে আমি রান করলাম, এখানে নাম বলতেছে যে নাম দাও, আমি দিলাম হচ্ছে হাসিব, ডিপার্টমেন্ট সিএসসি। এবার সেকেন্ড অবজেক্টের জন্য, ওকে, এইটুকু হয়েছে প্রথম অবজেক্টের জন্য। S1 ডট সেট ভ্যালুর কাজ শেষ। এবার S2 ডট সেট ভ্যালু, এবার আমি বলতে পারি যে ডিপার্টমেন্ট নেম হচ্ছে সালাম, ডিপার্টমেন্ট আইসিটি। ওকে, আমি এই সেট ভ্যালু দিয়ে কি করলাম? সেট করে দিলাম, এবং ডিসপ্লের কারণে কিন্তু আমার এই ভ্যালুগুলো সেট হওয়ার পরেই এই ডিসপ্লে মেথডের কারণে আমাকে নাম এবং ডিপার্টমেন্ট দেখাচ্ছে। তো এইটাই হচ্ছে অ্যাকচুয়ালি অবজেক্টের পাওয়ার, বা আমাদের ওওপি বা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর মেইন থিম, সেটা হচ্ছে ক্লাস অ্যান্ড অবজেক্ট। এখন এই জায়গাটায় আমরা অনেকগুলা ক্লাস ক্রিয়েট করতে পারি। আমরা যেরকম বললাম একটা গেম ক্যারেক্টারের ক্ষেত্রে আমরা বলতে পারি, এখানে বলতে পারি যে ইনেমি ভিতরে লিখতেই পারি ইনেমি হেলথ কত পার্সেন্ট, ইনেমি এনার্জি কতটুকু আছে, তারপরে আমাদের এখানে কতগুলো অ্যামো আছে, আমরা অ্যাট্রিবিউট হিসেবে লিখতে পারলাম। আমরা মেথড হিসেবে অ্যাটাক লিখতে পারি, যে অ্যাটাক, অথবা আমরা বলতে পারি রেস্ট করলে হেলথ বাড়বে, এবং অনেক জিনিস আমরা ইমপ্লিমেন্ট করতে পারি। তো আমরা রিয়েল ওয়ার্ল্ড যখন কাজ করব, বড় বড় আমরা সফটওয়্যার বা আমরা অ্যাপস নিয়ে কাজ করব, তখন আমাদের এই ধরনের
কনসেপ্টগুলো আমাদের ইউজ হবে। এবং ওপি বা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর মেইন কনসেপ্ট হচ্ছে আমি যখন ক্লাস এবং অবজেক্ট নিয়ে কাজ করব তখন আমরা সেটাকে বলবো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। সি প্লাস প্লাসে এই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর ফিচার আছে। সো আমরা সি 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 প্লাস প্লাসকে বলবো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এরকম আরো ল্যাঙ্গুয়েজ আছে যেরকম জাভাতেও আমরা এরকম অবজেক্ট ওরিয়েন্টেড কাজ করতে পারি, জাভা স্ক্রিপ্টেও আমরা অবজেক্ট ওরিয়েন্টেড কাজ করতে পারি। তো এই ছিল আজকে আমাদের আজকের মেইন টপিকস। আমাদের আবার একটু আমরা বলি যে আমরা কি কি শিখলাম আজকে। আমরা শিখলাম আজকে যে কিভাবে আমরা ফাংশন ইউজ করতে পারি। আমরা ফাংশনে ভিতরে আমরা চাইলে প্যারামিটার ইউজ করতে পারি এবং সেই ফাংশন থেকে রিটার্ন করতে পারি। আমরা এরপরে শিখলাম ক্লাস কি, অবজেক্ট কি, আমরা অবজেক্ট কিভাবে ডিফাইন করি এবং অবজেক্ট কিভাবে ইউজ করতে পারি। অবজেক্টের প্রপার্টিস থাকে এবং অবজেক্টের মেথডস থাকে। তো মেথডস অ্যাকচুয়ালি ফাংশনের ভিতরে, সরি, ক্লাসের ভিতরে ইউজ করা মেথড ফাংশন। ক্লাসের ভিতরে ফাংশনগুলোকে আমরা মেথড বলি। তো কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারেন। বা জি, ভাইয়া আপনার পরিচয়টা আমি জানতে পারিনি। আমি মনে হয় যে একটু পরে ক্লাসে জয়েন করলাম, যার কারণে আমি পরিচয়টা আপনার জানতে পারিনি। পরিচয়টা আচ্ছা জানা যায়? আচ্ছা, আমি হচ্ছে হাসিবুর রহমান। আমি আপাতত একটা ইউনিভার্সিটিতে লেকচারার হিসেবে আছি। সাথে আমি মাস্টার্স করতেছি রুয়েটে। আমি মেকাট্রনিক্স নিয়ে মাস্টার্স করতেছি। আর আমার বিএসসি ছিল হচ্ছে কম্পিউটার সায়েন্স। থ্যাংক ইউ ভাইয়া। আর সি প্লাস প্লাস এই কোর্সটা আমি নিজে নেই। আর এই কোর্সটা প্রতি আমার ইন্টারেস্ট থাকার কারণ হচ্ছে এটার মেইনলি রোবোটিক্স ফিল্ড বা আইওটি নিয়ে কাজ করতে গেলে, রোবোটিক্স নিয়ে কাজ করতে গেলে ইভেন আরো অনেক ধরনের অ্যাপ্লিকেশন আছে যে জায়গাটায় সিটি অনেক ডিমান্ডেবল। এবং প্রবলেম সলভিং যারা করে, কোড ফোর্স বলেন বা হ্যাকার র্যাঙ্ক বলেন বা আমাদের আইসিপিসি তে দেখবেন যে ম্যাক্সিমাম স্টুডেন্ট এই সি ল্যাঙ্গুয়েজটা ইউজ করে অথবা সি প্লাস প্লাস। আচ্ছা ভাই, আর যে কোনো question? জি, আমার যে আরেকটা কোয়েশ্চেন ছিল, যে একটা প্রজেক্ট করবেন বলছিলেন, আদ্রায়ণ নিয়ে বুট ক্যাম্প করবেন বলছিলেন, এটা কি করবেন? ও আচ্ছা, না না না, এটা হচ্ছে আম, আপনার লুপনেস্টকে বলতে পারেন যে তারা আসলে কোনো এরকম বুট ক্যাম্প আসবে কিনা। তবে আমি বলছিলাম যেটা যে আপনারা চাইলে সি প্লাস প্লাস যারা শিখতে পারতেছেন, বিশেষ করে বেসিক কনসেপ্ট গুলা যদি আপনারা ঠিক রাখতে পারেন, ভ্যারিয়েবলস, ফাংশনস, লুপ, তারপরে ইফ যে আমরা স্টেটমেন্ট গুলো দেখলাম, কন্ডিশনাল স্টেটমেন্ট, এই সেম জিনিসগুলা আপনাদের আরডিনোর ক্ষেত্রে অনেক বেশি ইউজফুল এবং এটা অনেক ইউজ হয়। আর আমি নিজে হচ্ছে রোবোটিক্স নিয়ে কাজ করি, আমার টিম আছে, ক্লাব আছে, ওখানেও কাজ করি। তো আহ, এই হচ্ছে ওভারঅল। আচ্ছা ভাই, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। তো ঠিক আছে, আমার মনে হয় যে আর কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা। ভাই আপনার ক্লাবে কি অ্যাড হওয়া যাবে, মানে ওখানে কি কোন রেস্ট্রিকশন আছে? রাজীব, ওকে। অ্যাকচুয়ালি এটা তো আমাদের ইউনিভার্সিটি ক্লাব, এটা আমাদের ইউনিভার্সিটির জন্য ওপেন রাখা আছে। বাট আপনি চাইলে এই লুপ নেস্টের সাথে আপনি কানেক্টেড থাকতে পারেন। আমরা লুপ নেস্টের সাথে আমরা কাজ করি। আহ, আমরা আহ, আপনার যদি মনে হয় যে আপনার সাপোর্ট দরকার, আমাদের এখান থেকে মেন্টরশিপ দেওয়া হয়। তো ওইদিকে হয়তো আপনাদের ডিরেকশন বা সাপোর্ট দেওয়া যাবে। আপনাদের একটা কমন একটা গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ, ওই গ্রুপে থাকলে হবে, আশা করি সাপোর্ট পাবেন। জি, রাজিবুল। আসসালামু আলাইকুম ভাইয়া। জি, ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আমি গতকাল ক্লাসে আমার কারেন্ট ছিল না, যার কারণে ক্লাসটা কন্টিনিউ করতে পারিনি। গত আচ্ছা, ক্লাসটা রেকর্ড দেখা হয়নি। ওকে। এখন এটাতে কি কোনো প্রেজেন্ট আছে? আহ, আপনার রেকর্ডিংটা দেখে নিন। আশা করি রেকর্ডিংটা দেখে নিলে খুব বেশি প্রবলেম হবে না। এবং লুপ নেস্ট সম্ভবত আপনাদের সার্টিফাই করবে যদি আপনারা পরীক্ষা, আগামীকালকে এক্সাম আছে একটা, সেখানে এক্সামে ভালো করতে হলে অবশ্যই আপনাদের ক্লাসটা দেখা জরুরি। এবং এর বাইরেও যদি আপনাদের বুঝতে প্রবলেম হয়, আপনার গ্রুপে, হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা বলবেন যে আপনারা এই জায়গাটায় বুঝতে পারেন নাই, আমাদের লুপ নেস্টের টিম আশা করি আপনাদের সাপোর্ট দিবে। ঠিক আছে ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আর কারো কোনো কনফিউশন, কোশ্চেন? তো ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে। আশা করি আপনারা
একটু বাসায় প্র্যাকটিস করবেন এবং আগামীকালকে আপনারা অবশ্যই এক্সামে পার্টিসিপেট করবেন। থ্যাংক ইউ। তাহসিন। আচ্ছা, আপনারা এখানে যারা আছেন আপনারা কোন ইউনিভার্সিটি থেকে আছেন এখানে, বা কোন কলেজ অথবা কি করতেছেন? ভাই আমি আছি বরিশাল ট্রাস্ট ইউনিভার্সিটি, বরিশাল, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট থেকে। ওকে, ওকে, নাইস।